একদিনে 3টা পুরুষ পাঠানো হতো আমার কাছে, আর যদি আমি না করতাম তাহলে আমাকে অনেক মারতো। ওখানে 9 দিন থাকার পর আমাকে কুমিল্লার বর্ডার দিয়ে ইন্ডিয়াতে পাচার করে দেয়। আমি বর্ডারে এক পুলিশকে সব বলে দিই সাহায্যের জন্য। তখন পুলিশটা আমার সাথে আসা পুরুষটাকে বলে, আমার কাছে তোদের নামে বিচার আছে, শিয়ানা মাইয়া, সাবধানে রাখিস। ইন্ডিয়াতে আসার পর এক বিশাল পতিতালয়ে আমার জায়গা হয়। আমার জীবনটা তখন পতিতালয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। ওখানে 3 মাস রাখার পর দার্জিলিংয়ে আমাকে নিয়ে আসা হয়। প্রশাসনরা এসব জানতো, কিন্তু তাদের কিছু বলতো না, কারণ মাসে মাসে তারা একটা মোটা অঙ্কের টাকা পেত। দার্জিলিংয়ে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ হতে থাকে, আর তারা খুব অত্যাচার করতো, যা বলার মতো না। আমি যাদের সাথে ছিলাম সে মেয়েগুলো ভীষণ সুন্দরী ছিল, আমাদের একসাথে গল্প করতে দিত না, আমাদের তারা গরু ভাবতো। প্রতিদিন 4টা কিংবা 5টা পুরুষ আমাদের কাছে পাঠাতো। যদি আমরা করতে না চাইতাম কুকুরের মতো মারতো আমাদের। সত্যি বলতে মারকে কে না ভয় পায়, সবাই ভয় পায়, আমিও ভয় পেয়ে মার খেতাম। আর যে পুরুষগুলো আসতো শালারা সব হারামের বাচ্চা ছিল। আমাদের শরীরটাকে তারা শরীর মনে করতো না, মনে করতো যেন লোহার। সব পুরুষই হিন্দু ছিল, গা থেকে সবসময় পাঠা পাঠা গন্ধ আসতো, আমার সহ্য হতো না। একদিন সিদ্ধান্ত নেই এসব জাহান্নাম থেকে মৃত্যু ভালো, তাই আত্মহত্যা করার সিদ্ধান্ত নেই। বাথরুমে গিয়ে ঝর্ণার পাইপের সাথে নিজের গলায় দড়ি দেই, কিন্তু মৃত্যুর খুব কাছাকাছি এসে নিজেকে আবার বাঁচাতে চাই। মৃত্যুর কষ্ট অনেক ভয়ানক। সেদিন গলায় দড়ি দিয়েও নিজেকে কোনো রকমে বাঁচিয়ে নেই। দার্জিলিংয়ে 1 মাস থাকার পর আমাদের নেপালে নিয়ে যাওয়া হয়। আমি সহ মোট 18 জন মেয়েকে নেপালে পাচার করে দেয়। নেপালে আমাদের একটা বাংলো বাড়ির মতো জায়গায় নিয়ে যাওয়া হয়। নেপালে আমাদের যে জায়গাটাতে রাখা হয় সেটা বিশাল বড় একটা জায়গা, হাঁটার অনেক জায়গা ছিল, কিন্তু ওখানে আমাদের ব্যবসা তেমন ভালো হয় না। নেপালে কিছু কাস্টমারদের মতে আমরা বাঙালিরা নাকি তেমন সুদর্শন আর আকর্ষণীয় নই এদেশের নারীদের মতো। এজন্য কাস্টমার একটু কম হতো। এমনও সময় যেত যে সপ্তাহে একটাও পড়তো না। আমরা বেজায় খুশি ছিলাম। আমার বাড়ির কথা ভীষণ মনে পড়তো, কত সুখী জীবন ছিল, অথচ আমি নিজেই আমার জীবনটা নষ্ট করেছি। আমরা 4 বোন ছিলাম। বাবা চাকরি করতেন, মাসে 30,000 টাকা বেতন পেতেন। সে টাকা দিয়ে আমরা খুব ভালোভাবে দিন যেত আমাদের। আমি সবার ছোট ছিলাম। আমাদের বড় বোনের তখনও বিয়ে হয়নি, আর আমি তো সবার ছোট। আমার হতে অনেক দেরি, আর এখন বিয়ের কথা বললে কখনো মানবে না, কারণ আমার বড় আরো 3টা বোন আছে। তাই রাজীবের সাথে পালিয়ে আসি, আর এটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়ায়। বাবা সব সময় চাইতেন আমরা সব বোনেরা যেন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হই, কিন্তু নিজের ভাগ্য নিজের হাতে শেষ করেছি আমি। কাউকে দোষারোপ করার মতো নেই। নেপালে আসার পর এখানে এক ইন্ডিয়ান মেয়ের সাথে আমার বন্ধুত্ব করে ওঠে, নাম হলো পূজা। ওর ভাগ্যটাও খারাপ ছিল, ওর সৎমা ওকে বেঁচে দেয়। ওর বাড়ি ফেরার কোনো ইচ্ছে নেই, এখান থেকে সে পালিয়ে যেতে চায়। আমাদের অনেক কথা হয়, আর ও আমার আপনজন হয়ে ওঠে, কারণ আমার এই মুহূর্তে কেউ নেই। আমরা ফাঁদপাতি পালানোর জন্য, কিন্তু কোনো রকম সুযোগ হয়ে ওঠে না। আমরা যেখানে থাকতাম সেখান থেকে বের হতে পারতাম না। অনেক চেষ্টা চালাই, কিন্তু কোনো রকমে সফল হতে পারিনি পালানোর জন্য। নেপালে টানা 2 বছর থাকি, আর এই 2 বছর আমাদের তেমন কোনো কাজ করতে হয়নি। ধরতে গেলে আমরা বসে বসে খেয়েছি। এরপর দালালগুলো আমাদের আবার বিক্রি করে দেয় আরেকটা দালালের হাতে। তারা আমাদের ভুটানে নিয়ে যায়। এখন আপনারা হয়তো বলতে পারেন ভিসা পাসপোর্ট ছাড়া কিভাবে পসিবল। আসলে তাদের সাথে চুক্তি থাকে প্রশাসনের। এমনকি 2024 সালে এসেও কাউকে বাংলাদেশ থেকে বর্ডার দিয়ে কোথাও পাচার করতে গেলে কিছুই লাগে না, কারণ ঘাটে ঘাটে কিছু অসাধু দালাল থাকে এদের জন্য। ভুটানে যাওয়ার পর আমাদের অবস্থা একদম খারাপ হয়ে যায়। এখানে আমাদের চাহিদা অনেক, আর কাস্টমারও অনেক আসে। যে দালালটা আমাদের কিনেছে সে 5 মাসের মধ্যে আমাদের দিয়ে ব্যবসা করিয়ে টাকা উঠিয়ে ফেলেছে। আমাদের কাছে বেশিরভাগ আসতো বিবাহিত পুরুষরা। তাদের সাথে মাঝে মাঝে কথা হতো। আমি তাদের বলতাম ঘরে বউ রেখে কেন আমাদের কাছে আসো। তারা উত্তর দিত তাদের নাকি এক জিনিস আর ভালো লাগে না। আমি তাদের ভয়ঙ্কর রকমের গালি দিতাম, আর তারা হাসতো। এত বছর এ